আসসালামু আলাইকুম সবাইকে। ডেমোফোন মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছি আমি মোহাম্মদ সাফাওয়াত হকিম ইমন। আজকে আমাদের সামনে ওরাসিস রিলেটেড টপিকটি নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো ডেন্টিজারা সিস্ট। আমরা জানবো ডেন্টিজারা সিস্টের ডেফিনিশন, ক্লিনিক্যাল ফিচার, রেডিওলজিক্যাল ইভ্যালুয়েশন এবং এর প্যাথোজেনেসিস। চলুন তাহলে শুরু করি। আমরা যদি এই সিস্টের ডেফিনেশনের দিকে তাকাই তাহলে লেখা আছে দ্য ডেন্টিজারা সিস্ট is a cyst around the crown of an unerupted tooth with the epithelial lining attached around the cement enamel junction. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডেন্টিজারা সিস্টটা হচ্ছে আমার একটা আনএডাপ্টেড টুথকে কেন্দ্র করে এর ক্রাউনকে ইনভলভ করবে এবং অবশ্যই যেহেতু সিস্ট এপিথেলিয়াম লাইনিং থাকবে, যে লাইনটা হচ্ছে আমার সিমেন্ট এনামেল জাংশনের সাথে অ্যাটাচড হয়ে থাকে। আমরা আগেই জেনেছি ডেন্টিজারা সিস্ট হচ্ছে একটি ডেভেলপমেন্টাল সিস্ট, অর্থাৎ এই সিস্ট হচ্ছে আমার রিডিউসড এনামেল এপিথেলিয়াম যে রয়েছে ওই রিডিউসড এনামেল এপিথেলিয়ামের যে রেমনেন্টস থেকে হচ্ছে সিস্টের ইনসিশন হওয়া শুরু হয়। এই জন্য আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি is an expansion of the follicle caused by the separation of the reduced enamel epithelium from the enamel. আমরা যদি এই চিত্রের দিকে তাকাই তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই পুরাটাই হচ্ছে আমার একটা সিস্ট। এই সিস্টটা হচ্ছে আমার যে টুথের যে ক্রাউন আছে এই ক্রাউনটাকে হচ্ছে ইনভলভ করে আছে এবং এটা এক্সটেন্ড করছে হচ্ছে আমার সিমেন্ট টু এনামেল জাংশন আছে সেই সিমেন্ট টু এনামেল জাংশন পর্যন্ত। আমরা যখন সিস্ট রিমুভ করেছি তখন যে দাঁতটাকে ইনভলভ করেছিল সেই দাঁতটা সহ আমরা এক্সট্রাকশন করে নিয়ে চলে এসেছি। তো আমরা সামনের দিকে আগাই। আমরা এবার দেখতে পাচ্ছি একটি রেডিওলজিক্যাল ইমেজ, যে রেডিওলজিক্যাল ইমেজের মধ্যে বলতেছে the cyst has developed around the crown of buried third molar but has extended forward to involve the root of a vital second molar. অর্থাৎ এই এক্স-রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিস্টটি হচ্ছে আমার যে বাড়ির থার্ড মোলার, অর্থাৎ থার্ড মোলারটা এখন হচ্ছে আমার যথাযথ অক্লোজাল পজিশনে আসেনি এবং এটার যে ক্রাউন সেই ক্রাউনকে কেন্দ্র করে আমার সিস্টের যে এক্সপেনশন হয়েছে সেই সিস্টটি হচ্ছে পাশে যে সেকেন্ড মোলার আছে ওই সেকেন্ড মোলারকে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট করছে এবং এটি সেকেন্ড মোলারের যে হচ্ছে রুট রিজিয়ন ওই রুট রিজিয়নে এক্সটেনশন করা শুরু করেছে। পরে লেখা আছে the vitality of the second molar is a key feature in differentiating whether this is a dentigerous cyst or reticular cyst. অর্থাৎ এই জায়গায় বলা হচ্ছে অর্থাৎ দুটো যে ভাইটালিটি সেই ভাইটালিটির উপর ডিপেন্ড করে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো এটা কি রেডিকুলার সিস্ট না ডেন্টিজারাস সিস্ট। রেডিকুলার সিস্টের ক্ষেত্রে আমার পেরিফেরাল রিজিয়নে যদি সিস্টে ইনভলভমেন্ট থাকে তাহলে আমার যে টিথ রয়েছে সেই টিথ হচ্ছে নন ভাইটাল থাকে। এই নন ভাইটাল এবং ভাইটাল টুথ এটির উপর ডিপেন্ড করে আমরা রেডিকুলার সিস্ট এবং হচ্ছে ডেন্টিজারাস সিস্টের মধ্যে ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েট বা রেডিওলজিক্যাল ডিফারেন্সিয়েট করতে পারি। আমরা যদি সিস্টের ক্লিনিক্যাল ফিচার নিয়ে একটু দেখি তাহলে দেখা যাচ্ছে এই সিস্টটি হচ্ছে কমন ইন মেলস এবং টুথ টার্স ডেভেলপ অন দ্য লোয়ার থার্ড মোলার। অর্থাৎ বলছে আমার সিস্টের সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে লোয়ার থার্ড মোলার রিজিয়ন, পাশাপাশি আপার ক্যানাইন এবং লোয়ার মোলার মধ্যেও আমার সিস্টের ইনিশিয়েশন হতে পারে এবং এই সিস্টটি হচ্ছে রিফ্লেক্টিং দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইমপ্যাক্টেড টিথ, অর্থাৎ ইমপ্যাক্টেড টিথ কেন্দ্র করে আমার সিস্টের গ্রোথ দেখা যায় এবং সিস্টের যে ফ্রিকোয়েন্সি এজ রয়েছে ওই এজটা হলো 10 থেকে 30 বছরের মধ্যে। পাশাপাশি বলা হচ্ছে যখন সিস্টের এক্সপেনশন হয় ওই এক্সপেনশনের কারণে আমার যে অ্যাডজাসেন্ট স্ট্রাকচারগুলো আছে ওগুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট হওয়া শুরু করে। যে সিস্টের আমরা হচ্ছে যখন কমন ফিচার্স বলেছিলাম তখন ওই সিস্টেম ফিচার্সের মধ্যে আমরা দেখতে পেরেছি সিস্টের একটা এক্সপেনশন হতে হয় যার কারণে অ্যাডজাসেন্ট স্ট্রাকচারগুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট করে। এক্ষেত্রে টুথ থাকতে পারে, বোনি ক্যাভিটি থাকতে পারে এবং বিভিন্ন ধরনের যে অ্যাডজাসেন্ট স্ট্রাকচার পেরিওডন্সিয়াম এগুলো থাকতে পারে। আমরা যদি রেডিওগ্রাফির দিকে তাকাই তাহলে এখানে বলা হচ্ছে দ্য ক্যাভিটিস সার্কামস্ক্রাইব, অর্থাৎ ক্যাভিটিটা আমার ওয়েল ডিমার্কেটেড থাকবে
রাউন্ডেড থাকবে এবং অলওয়েজ ইউনিলোকুলার and contains the crown of the tooth। তাহলে এখানে অলওয়েজ ইউনিলোকুলার যে কথাটি আছে এটা খুব ইম্পর্টেন্ট। এর মাধ্যমে আমরা হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে কনফার্মেশন পেতে পারি ইট ইজ একটি ডেঞ্জারাস সিস্ট, এবং এই সিস্ট অবশ্যই কি করবে, একটা টুথের ক্রাউনকে ইনভলভ করে থাকবে। এবং বলা হচ্ছে ডেঞ্জারাস সিস্ট গ্রো স্লোলি অ্যান্ড হ্যাভ এ কর্টিকেটেড আউটলাইন, অর্থাৎ অবশ্যই একটা ভালো আশেপাশে একটা কেভিটি ফর্মেশন হয়, যে কেভিটিটা হচ্ছে একটা কর্টিক্যাল বনে লেয়ার তৈরি করে। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্য এফেক্টেড টুথ ইজ অফেন ডিসপ্লেসড এ কনসিডারেবল ডিস্টেন্স, অর্থাৎ যখন সিস্টের এক্সপানশন হয় তখন যে এফেক্টেড টুথ থাকে সেই টুথ হচ্ছে আমার একটা নির্দিষ্ট ডিস্টেন্স হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট করতে দেখা যায়। এরপরে লেখা আছে দ্য লোয়ার থার্ড মোলার হ্যাভ টু the lower third molars to the lower border of the mandible or high in the ramus. In long standing cyst the enclosed tooth may be resolved। বলা হচ্ছে যখন যদি আমরা সিস্ট যদি বেশি দিন ধরে ওয়াল ক্যাভিটিতে এক্সিস্ট করা শুরু করে তখন এনক্লোজ যে টুথ রয়েছে সেই টুথটা হচ্ছে রিজলভ করা শুরু হয়। আমরা যদি রেডিওলজিক্যাল যে ইমেজটা রয়েছে সেই ইমেজের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে এই সিস্টটি আমার একটা তীরের যে ক্রাউন সারফেসটা আছে সেই ক্রাউন সারফেসের একটি নির্দিষ্ট অংশকে হচ্ছে অ্যাঙ্গল করে রেখেছে, যার কারণে আমার যে ক্রাউন পোর্শন রয়েছে সেই ক্রাউন পোর্শনের একটি নির্দিষ্ট সাইডে হচ্ছে রিজলভেশন হওয়া শুরু হয়েছে। এবং এই তৃতীয়টি বারিড ক্যানাইন টিথ এবং একটি ওয়েল ডিমার্কেটেড কর্টিকেট লেয়ার সহ ওয়াল দেখা যাচ্ছে, এবং যে লোমাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেডিওলজিক্যাল ইমেজ। তাহলে আমরা এই যে রেডিওলজিক্যাল যে ফিচারগুলো দেখতে পাচ্ছি, রেজলিউশন দেখা যাচ্ছে, একটা টুথের ক্রাউনকে এনভলভ করে আছে, পাশাপাশি একটা ওয়েল ডিমার্কেটেড বর্ড দেখা যাচ্ছে সিস্টের, এবং সিস্টের লুমেনটি হচ্ছে রেডিওলজিশন দেখা যাচ্ছে। আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে চিত্রটির মধ্যে আমার একটা বারিড থার্ড মোলার রয়েছে, সেই থার্ড মোলার চারপাশে কেন্দ্র করে ডেঞ্জারাস সিস্টের এক্সপ্যানশন হচ্ছে, এবং এই সিস্টটা হচ্ছে থার্ড মোলারের যে ক্রাউন এরিয়া সেই ক্রাউনের প্রোডাক্ট হচ্ছে এনগলফ করে রেখেছে, এবং এই সিস্ট হচ্ছে এক্সপ্যানশন করতেছে আমার লোয়ার জ অর্থাৎ ম্যান্ডিবলে, এবং ম্যান্ডিবলের যে পোস্টেরিয়র বর্ডার রয়েছে যে র্যামাস রয়েছে ওই র্যামাসের অংশের মধ্যে। আমরা যদি সিস্টের প্যাথোজেনেসিস সম্পর্কে জানতে চাই, সাধারণত সব সিস্টের প্যাথোজেনেসিসের যে কমন পাথওয়ে তা একেবারেই সেম। এই সম্পর্কে আমরা আমাদের গত ক্লাসে আলোচনা করেছি, যেখানে হচ্ছে সিস্টের পাথওয়ে কয়েকটি স্টেপ পার হয়। এই স্টেপ পার হওয়ার মাধ্যমে হচ্ছে ইনিশিয়েশন, প্রথমে হচ্ছে আমার কিছু ফ্যাক্টর দরকার হয়, এগুলো হতে পারে আমার ইনফ্ল্যামেটরি ফ্যাক্টর, হতে পারে মেকানিক্যাল ফ্যাক্টর, হতে পারে ট্রোজেনিক ফ্যাক্টর, হতে পারে অ্যাডোমিক্যাল ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো যখন হচ্ছে আমার সিস্টের যে সাসেপ্টিবল যে সাইটটা আছে ওই সাইটটা ক্রিয়েট করার পর ওখানে হচ্ছে আমার বিভিন্ন ধরনের প্রাইমারি ইনফ্ল্যামেশন এবং সেকেন্ডারি ইনফ্ল্যামেশনের স্টেজ দেখা যায়। এরপরে হচ্ছে ওখানে আস্তে আস্তে আমার যে ডেব্রিস বা কন্টেন্টগুলো জমা হয় ওখানে হচ্ছে কলোনিয়াল কিছু গ্রোথ দেখা যায়। এরপর আস্তে আস্তে যে ডেব্রিসগুলো আছে ওগুলো লিকুইফিকেশন নেক্রোসিসের মাধ্যমে সিস্টের ইনিশিয়েশনটা করা শুরু করে। কিন্তু আমরা যদি ডেঞ্জারাস সিস্টের যে ইউনিক যে ক্রাইটেরিয়াটা যদি একটু আলোচনা করি, এখানে বলা হচ্ছে ইনফ্ল্যামেশন ফ্রম পেরিকর্নিটিস টু অ্যাডজাসেন্ট নন বাই দ্য টুথ মে ইনিশিয়েট সাম, অর্থাৎ আমরা যদি পেরিকর্নিটিস এবং অ্যাডজেসেন্ট টুথ যদি নন ব্যাটাল থাকে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার ইনফ্ল্যামেটরি প্রসেস দেখা যায়, তখন প্যাথোজেনেসিস ডেঞ্জারাস সিস্টের তা ইনিশিয়েট করতে পারে। আর আমরা এখানে একটা রোগের নাম নিতে পারছি ক্লিরোকেনিয়াল ডিসপ্লাসিয়া। আমি একটু মনে রাখার চেষ্টা করবো, পরে ওই টপিকটি যখন আমরা আলোচনা করবো সেখানে আমরা বিস্তারিত জানবো। অর্থাৎ মাল্টিপল ডেঞ্জারাস সিস্ট হচ্ছে একটা মানে একটা ইউনিক ফিচার্স অফ ক্লিরোকেনিয়াল ডিসপ্লাসিয়া, যেখানে আমার অনেকগুলো থাকে আনঅ্যাডাপ্টেড টুথ থাকে, এবং প্রত্যেকটা টুথ না হলেও বেশিরভাগ টুথের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ডেঞ্জারাস সিস্টের একটা ইনিশিয়েশন ওখানে গ্রো করে। এরপরে বলা হচ্ছে দ্য আর্লিয়েস্ট ইভেন্ট ইজ সেপারেশন অফ দ্য রাউন্ড রিডিউসড এনামেল এপিথেলিয়াম ফ্রম দ্য ক্রাউন ফ্রম সিস্ট স্পেস। বলা হচ্ছে যে রিডিউসড এনামেল এপিথেলিয়াম সেপারেশন দেখা যায়, সেই সেপারেশনের কারণে ওখানে একটা সিস্টিক স্পেস তৈরি হয়। এরপরে দ্য এপিথেলিয়াম is tightly bound to the enamel during formation but loosely attached after the normal time of eruption, but the reason of separation is unclear. বলা হচ্ছে আমার যে রিডিউসড এনামেল এপিথেলিয়ামটা হচ্ছে আমার সেপারেট হয়ে যাচ্ছে, সেই সেপারেটের মাধ্যমে একটা সিস্টিক স্পেস ক্রিয়েট হচ্ছে, কিন্তু কেন সেপারেট হচ্ছে এটা অনেক ক্ষেত্রে আনক্লিয়ার বলা যাচ্ছে। As the reduced enamel epithelium stops at the cemented enamel junction, the lining epithelium is attached there and the fibrous wall is spontaneous with the periodontal ligament.
অর্থাৎ বলা হচ্ছে আমার রেডিউসড এনামেল এপিথেলিয়ামের যে হচ্ছে অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে সিমেন্ট এনামেল জাংশন পর্যন্ত এক্সটেন্ড করে, যার কারণে যে লাইনিং এপিথেলিয়ামটা আছে ওই লাইনিং এপিথেলিয়ামটা হচ্ছে ওই জায়গায় অ্যাটাচড হয়, এবং যে ফাইব্রাস ওয়াল সেটা হচ্ছে পেরিনিয়াল লিগামেন্টের সাথে কোলাপ করে, অর্থাৎ কন্টিনিউটি দেখায়। এক্ষেত্রে বলা হচ্ছে আমার সিস্টেম এনলার্জমেন্টের জন্য কিছু কিছু ফ্যাক্টর দায়ী হতে পারে। ইন্টারনাল প্রেসার হতে পারে, এক্সপ্যান্ডিং দ্য ডেন্টাল ফলিকল ডিউরিং দ্য ডেভেলপমেন্ট হতে পারে, স্পেসিং অ্যাডজাস্টমেন্ট স্ট্রাকচারস এন্ড ইভেন্চুয়ালি এক্সপেন্ডিং দ্য জ। আমরা যদি এই যে আমাদের হিস্টোপ্যাথোলজিক্যাল যে পিকচারটা রয়েছে এর দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে আমার একটা সিস্ট, যে সিস্টটা হচ্ছে ওয়েল ডিমার্কেটেড এবং এর ভিতরে কন্টেন্টগুলো হচ্ছে দেখা যাচ্ছে। সেই সিস্টের যে হচ্ছে আমার এক্সপেনশন, সেই এক্সপেনশনটা আমার অ্যাডজাসেন্ট স্ট্রাকচারের দিকে হলেও আমার এই সিস্ট হচ্ছে অ্যাটাচড হয়ে আছে ক্রাউন অফ দ্য টুথের সাথে। তাহলে আমরা যদি নিচে যে লাইনটা লেখা আছে ওটা দিকে খেয়াল করি, দ্য সিস্ট সারাউন্ডস দ্য ক্রাউন অফ দিস মোলার এন্ড দ্য ওয়াল ইজ অ্যাটাচড টু দ্য সিমেন্ট এনামেল জাংশন। অর্থাৎ বলা হচ্ছে সিমেন্ট এনামেল যে জাংশনটা রয়েছে ওই জাংশনের সাথে আমার সিস্টের ওয়ালটা হচ্ছে অ্যাটাচড অবস্থায় রয়েছে। And there is uniform thin epithelial lining with minimal inflammatory infiltrate. বলা হচ্ছে একটা thin epithelial lining দেখা যাচ্ছে এবং এর ভিতরে কিছু কি আছে, ইনফ্ল্যামেটরি বিভিন্ন ধরনের সেলস রয়েছে। এরপরে বলতেছে cholesterol clefts are numerous in the lumen as a result of formation of cholesterol crystals in the wall. তাহলে আমরা যে লুমেনের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে অনেক ফাঁকা 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 স্পেস, যেগুলো হচ্ছে আমার পিঙ্ক কালারের একটা স্টেনিং এর মধ্যে দেখা যাচ্ছে। এই স্টেইন যে আমরা ফাঁকা ফাঁকা বিভিন্ন ধরনের স্টেইন দেখতেছি এগুলো হচ্ছে ক্লেফট এর মতো। এই যে এই জায়গাগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্লেফট রয়েছে যেগুলো বলা হচ্ছে কোলেস্টেরল ক্লেফটস। এবং এগুলো কেন হচ্ছে, কোলেস্টেরল ক্রিস্টাল যখন আমার ওয়ালে ফর্মেশন হয় পরবর্তীতে ওগুলো হচ্ছে আমার ক্লেফট আকারে হচ্ছে লুমের মধ্যে কি করে জমা হয়ে থাকে। আমরা যদি এবারে চিত্রের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে চিত্রের মধ্যে যে ডি চিহ্নিত অংশটি রয়েছে এটা হচ্ছে ডেন্টিনা লেয়ার, ই চিহ্নিত যে অংশটি রয়েছে এটা হচ্ছে এনামেল স্পেস, আর সি চিহ্নিত যে অংশটি রয়েছে এটা হচ্ছে সিস্ট ক্যাভিটি। এনামেল স্পেস সিস্ট ক্যাভিটির মাঝখানে একটা থিন লেয়ার অফ লাইনিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ইনার এনামেল এপিথেলিয়াম। আর ইনার এনামেল এপিথেলিয়ামের বাইরে যে কভারিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আউটার এনামেল এপিথেলিয়াম। এখানে বলা হচ্ছে the cyst itself appears to have formed as a result of accumulation of fluid between the inner and outer enamel epithelium. তাহলে বলা হচ্ছে আমার সিস্টটা কখন হচ্ছে অ্যাপিয়ার করা শুরু করবে, যখন ইনার এনামেল এপিথেলিয়াম এবং হচ্ছে আউটার এনামেল এপিথেলিয়ামের মাঝখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়া শুরু হবে এবং এটা পরিপাশন কন্টিনিউ করবে এবং পরবর্তীতে এটা হচ্ছে আমার জয়েন্টস দ্য টুথ at the epithelial attachment, অর্থাৎ পরবর্তীতে আমার টিথের সাথে এটা হচ্ছে কি করে একটা এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট ক্রিয়েট করে। তাহলে আমাদের চিত্রটির মাধ্যমে জানতে পারলাম হচ্ছে আমার ইনার এনামেল এপিথেলিয়াম এবং আউটার এপিথেলিয়ামের মধ্যে ফ্লুইড ফর্মেশনের মাধ্যমে সিস্টিক ক্যাভিটিটা হচ্ছে ফর্মেশন শুরু হয়, পরবর্তীতে হচ্ছে এক্সপেনশন করা শুরু করে। আজ এই পর্যন্তই। আপনাদের যে কোনো ধরনের সমস্যা, প্রশ্ন বা মতামত আপনারা চাইলে জানাতে পারেন আমাদের যে ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই। বাকি ওই চ্যানেলে যে হেল্পলাইন যে চ্যাট বক্স রয়েছে ওই চ্যাট বক্সের মধ্যে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন। পরবর্তীতে আমরা এই সিস্টের যে টপিকগুলো বাকি রয়েছে সেই টপিকগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।